প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর ব্যতিচারের পার্ট 6-এর ক্লাস করব। এই ক্লাসে আমরা কি শিখব? এই ক্লাসে আমরা প্রধানত ব্যতিচার ঝালর কি এবং ঝালরের প্রতিটি প্রস্থের রাশিমালা বের করব। এর আগের ক্লাসে অর্থাৎ এই ক্লাসের ঠিক আগের ক্লাসে আমরা শিখেছিলাম কখন গঠনমূলক ব্যতিচার হয় এবং কখন ধ্বংসাত্মক ব্যতিচার হয়। সেই গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত প্রতিষ্ঠা করেছিলাম। আর ওই ক্লাসের শেষে আমরা জেনেছিলাম ব্যতিচার ঝালর কি আর পটিপ্রস্থ বলতে কি বোঝায়। সেটা আরও একবার যদি বুঝে নেওয়ার চেষ্টা করি, ব্যতিচার ঝালর, ব্যতিচারে কি হয় নিশ্চয়ই আমাদের সবার মনে আছে। দুটো সুসংগত আলোক তরঙ্গ উপরিপাতিত হওয়ার ফলে মাধ্যমের কোনো কোনো জায়গায় কী হয়, উজ্জ্বল হতে হয় বা অর্থাৎ আলোর তীব্রতা বৃদ্ধি পায়, আর কোথাও কোথাও কী হয়, অন্ধকার অঞ্চল হয়, অর্থাৎ যেখানে আমরা বলি অন্ধকার পটি গঠিত হয়েছে। এই ঘটনাকেই ব্যতিচার বলা হয়েছিল। আমরা এও জেনেছিলাম ব্যতিচারের পর্দার উপর যে পরপর আলোকিত অঞ্চল এবং অন্ধকার অঞ্চল হয় সেটাকে যদি দেখি এরকম দেখতে হয়। দেখো, এইটা যদি পর্দা হয়, আসলে আমরা পর্দাটাকে কি করি, উৎসের সঙ্গে এইভাবে লম্বভাবে রাখি। অর্থাৎ আগের দিনের ছবিটা যদি মনে করো, দেখো এরকম ছিল ছিদ্র, দুটো ছিদ্র, যেটাকে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র বলে, রেখা ছিদ্র, তাই না? এখানে একটা উৎস রাখা হয়েছিল, উৎস থেকে আলো এই ছিদ্র দিয়ে অতিক্রম করেছিল, কারণ বাকিটা তো আটকানো। এর সামনে একটা পর্দা রাখা হয়েছিল। এই পর্দার ওপর গিয়ে আলো পরিপাতিত হওয়ার ফলে এই ছিদ্র থেকে আলো গিয়ে পর্দার ওপর বিভিন্ন অঞ্চলে উপরিপাতিত হয়েছিল। হওয়ার ফলে পর্দার ওপর কোথাও আলোকিত অঞ্চল এবং কোথাও অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়েছিল। এই তো, এখন পর্দাটা এইভাবে রাখা হয়েছে না, ছিদ্রের সঙ্গে লম্বভাবে রাখা হয়েছে। আমি যদি পর্দাটাকে এইভাবে না রেখে, অর্থাৎ আলোকিত অন্ধকার অঞ্চল এইভাবে পরপর এই পর্দার উপর গঠিত হবে। আমি যদি পর্দাটাকে এইভাবে না রেখে এরকমভাবে 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, দেখো এরকম দেখতে হবে। ফলে এর ওপর যে আলোকিত অন্ধকার অঞ্চল হবে সেটা যদি ছবি আঁকার চেষ্টা করি, দেখবে এরকম দেখতে হয়। এইটা যদি আলোকিত অঞ্চল হয়, তারপরেরটা হবে অন্ধকার অঞ্চল। এই ডোরা কাটা দাগ দিলাম, এই যে সাদা কালো, এটা অন্ধকার অঞ্চল। তারপরেরটা ফের আলোকিত অঞ্চল, তারপরেরটা ফের অন্ধকার অঞ্চল। এইগুলো হচ্ছে অন্ধকার অঞ্চল বোঝাচ্ছে, এই জায়গাগুলো। বুঝে গেল? এর ওপরে অন্ধকার অঞ্চল, এর ওপরে আলোকিত অঞ্চল, এর ওপরে অন্ধকার অঞ্চল। এইভাবে পর্দার ওপর পরপর আলোকিত এবং অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়। বোঝা গেল? এটাকে, এই যে পর্দার ওপর পরপর আলোকিত অন্ধকার অঞ্চল সৃষ্টি হচ্ছে, একত্রে এটাকে বলা হয় কি? এটাকে একত্রে বলা হয় ব্যতিচার ঝালর। একত্রে এটাকে বলা হচ্ছে ব্যতিচার ঝালর। আর এই যে এক একটা আলোকিত অঞ্চল বা এক একটা অন্ধকার অঞ্চল, এই এক একটা আলোকিত অঞ্চল বা এক একটা অন্ধকার অঞ্চলকে কি বলা হচ্ছে যেন? পটি। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটা একটা আলোকীয় পটি বা উজ্জ্বল পটি। এটাকে কি বলা হয়? অন্ধকার পটি। নিশ্চয়ই, কেন বুঝতে পারলে? ওখানটায় অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়েছে। আর এই পুরো যে আলোকিত আর অন্ধকার অঞ্চল মিলে যে পর্দার ওপর জায়গাটা সৃষ্টি হলো, সেটা কি ঝালর বলা হয়, ব্যতিচার ঝালর। আমরা কি বের করব যেন? আমরা বের করব এই যে উজ্জ্বল পটি বা এই যে একটা অন্ধকার পটি, এটা কতটা চওড়া, অর্থাৎ এর বেধ, পটিপ্রস্থ বলা হয়। এই পটিপ্রস্থের রাশিমালা প্রতিষ্ঠা করব, অর্থাৎ এই আলোকিত অঞ্চল বা অন্ধকার অঞ্চল এক একটা কতটা চওড়া তার রাশিমালা বের করব। এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা নির্ণয় করার চেষ্টা করব। তার জন্য আমাদের অনেক কিছু গণনা করতে হবে, অনেক কিছু ধরে নিতে হবে। কিন্তু তার আগে বলি, এই ক্লাসটা কিন্তু তোমাদের সিলেবাসের অর্থাৎ ব্যতিচার অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ এই যে আজকের ব্যতিচার ঝালরের রাশিমালা প্রতিষ্ঠা করব, এর ওপরই ভিত্তি করে অসংখ্য অঙ্ক আছে, অসংখ্য গণনা আছে। ফলে এটা একটু আমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু কি? ব্যতিচার ঝালরের রাশিমালা প্রতিষ্ঠা, তাই তো? পটিপ্রস্থের রাশিমালা। ব্যতিচার ঝালরের পটিপ্রস্থের রাশিমালা।
এটা আমরা প্রতিষ্ঠা করব। এটাই হচ্ছে আমাদের ক্লাসের বিষয়বস্তু। নিশ্চয়ই পটিপ্রস্থ মানে কি বুঝতে পারলে? আরও একবার বলি, এই যে আলোকিত অঞ্চল, এটা অন্ধকার অঞ্চল, বা এই যে আলোকিত অঞ্চল, এটা যতটা চওড়া আমরা দেখাতে পারি জানো, এই যে আলোকিত অঞ্চল এই বা অন্ধকার অঞ্চল, এটা কতটা চওড়া, এই চওড়াটাকে যদি ওয়াই দ্বারা লিখি, ওয়াইয়ের মান কোথায় যেন ডি ল্যামডা বাই 2D। এখানে প্রতিষ্ঠা এখনও করিনি, আমি শুধু বলেছি যে কি আসতে পারে। প্রতিষ্ঠা করলে দেখবে এই পটিগুলো কতটা চওড়া হয়, ডি ল্যামডা বাই 2D। এখানে ডিটা কি? ডিটা হচ্ছে এই দুটো ছিদ্র থেকে পর্দার দূরত্ব, অর্থাৎ আমরা যে রেখা ছিদ্র থেকে পর্দাটা যত দূরে রেখেছি। ল্যামডাটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। ল্যামডাটা কি? এই যে সুসঙ্গত আলোক তরঙ্গ দুটি রাখা হয়েছিল, আমরা বলেছিলাম তো ব্যতিচার যে কোনো আলোক তরঙ্গের ক্ষেত্রে হয় না, দুটি সুসঙ্গত আলোক তরঙ্গ উপরিপাতিত হলে তবেই ঘটনাটা ঘটে। ল্যামডাটা হচ্ছে এই দুটি সুসঙ্গত আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। আর কি 2Dটা হচ্ছে এই ছিদ্র দুটোর মধ্যে, অর্থাৎ এ আর বি, এই দুটো তো রেখা ছিদ্র, এই ছিদ্র দুটোর মধ্যে দূরত্বকে আমরা 2D দ্বারা লিখি। এই আলোক তরঙ্গ দুটো উপরিপাতিত হওয়ার ফলেই পর্দার উপর পরপর আলো অন্ধকার অঞ্চল হবে। এখন এটাও আমরা জেনেছিলাম আগের ক্লাসে যে কোথায় আলোকিত অঞ্চল হবে, কোথায় অন্ধকার অঞ্চল হবে, সেটা পুরোপুরি নির্ভর করে এই ছিদ্র দুটো থেকে আলো যে বিন্দুতে গিয়ে উপরিপাতিত হচ্ছে। পর্দার উপর তো একটা বিন্দুতে হবে না, অসংখ্য বিন্দুতে উপরিপাতিত হবে। যে বিন্দুতে আপাতিত হচ্ছে, বা তুমি যে বিন্দুতে জানতে চাইছো যে এই জায়গাটায় আলোকিত অঞ্চল হয়েছে না অন্ধকার অঞ্চল হয়েছে, সেটা তুমি নির্ণয় করতে চাইছো, সেক্ষেত্রে তোমাকে কী বের করতে হবে জানি, এ থেকে পি এর দূরত্ব আর এই বি থেকে পি এর দূরত্ব, অর্থাৎ পথ পার্থক্য বের করতে হবে। আমরা আগের ক্লাসে শিখেছিলাম বিপি মাইনাস এপি, এটা নির্ণয় করতে হবে। এখন এই দুটো পথ পার্থক্য, অর্থাৎ যে আলোক তরঙ্গ দুটো উপরিপাতিত হচ্ছে পি বিন্দুতে গিয়ে, তাদের পথ পার্থক্যটা যদি দেখি λ/2 এর যুগ্ম গুণিতক, তাহলে কি হবে? λ/2 এর যুগ্ম গুণিতক হলে আলোকিত অঞ্চল হবে, আর যদি দেখি অযুগ্ম গুণিতক তাহলে কি হবে? অন্ধকার অঞ্চল সৃষ্টি হবে। আমরা আগের দিন এই শর্তটা প্রতিষ্ঠা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। যারা ক্লাসটা দেখোনি, ক্লাসটা দেখে নিতে পারো। আজকে আমরা এই পটিগুলো কতটা চওড়া নির্ণয় করব। তার জন্য কি করছি জানো, আমি এই ছবিটাকে একটু সাইডে আঁকি, কারণ আমাদের অনেক কিছু লিখতে হবে আজকে। তাহলে আজকের ক্লাসের বিষয়বস্তু আশা করি বোঝা গেছে আমরা কি নির্ণয় করতে চলেছি, আমাদের কাজটা কি হতে চলেছে, তাই তো? ব্যতিচার ঝালেরও বুঝে গেছি কি পটি প্রস্থ নির্ণয় করতে চলেছে। এক একটি পটি কতটা করে চওড়া তার রাশিমালা নির্ণয় করতে চলেছে। দেখো কিভাবে নির্ণয় করা যেতে পারে। এখানে আমি একটা প্রথমে পর্দা অঙ্কন করলাম, পর্দা এস, স্ক্রিন ইংরেজি স্ক্রিন, সেখান থেকে পর্দা এস দ্বারা লেখা হলো। এখানে দুটো রেখা ছিদ্র নিলাম। আচ্ছা, প্রথমে একটা লাইন টেনে নিই, তারপর ছিদ্র করব। এই একটা রেখা ছিদ্র আর এই একটা রেখা ছিদ্র হলো। এই ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব ধরলাম, নাম দিলাম এবি, আর এই ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব ধরে নিলাম 2D হলো। আর ছিদ্র দুটির মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দু ধরো ও, এই মধ্যবিন্দু থেকে পর্দার ওপর লম্ব টানলাম, যে লম্বটা সি বিন্দুতে ছেদ করেছে। এগুলো তোমাদের লিখে নিতে হবে। কি কি লিখবে? ধরি এস একটি পর্দা, তাই তো? ধরি এস পর্দা, এবি রেখা ছিদ্র থেকে, এবি দুটো রেখা ছিদ্র, তো রেখা ছিদ্র থেকে ক্যাপিটাল ডি দূরত্বে অবস্থিত। এই ডিস্টেন্সটা ধরলাম কত? ক্যাপিটাল ডি, ছিদ্র থেকে পর্দার দূরত্ব হয়েছে। ছিদ্র দুটির মধ্যে দূরত্ব কত? ছিদ্র দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 2D। বোঝা গেল? আর কি করলাম? আরেকটা জিনিস লিখে নেব, ব্যবহৃত, আচ্ছা, সুসংগত আলোক তরঙ্গের
সুসংগত আলোক তরঙ্গের প্রতিটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। যে সুসংগত তরঙ্গ দুটো আছে তাদের প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য কত ধরে নিলাম, এই কারণ সুসংগত আমরা পড়েছিলাম তো, ব্যতিচার হতে গেলেই সুসংগত তরঙ্গ লাগবে, সেই তরঙ্গ দুটোর প্রতিটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলো। আর কি করলাম দেখো, তাহলে এগুলো আমরা ধরে নিলাম, এগুলো ধরে নেওয়ার অর্থ হচ্ছে এগুলোর মান আমরা জানি। আর কি করলাম, এই ছিদ্র দুটির মধ্যবিন্দু ও থেকে পর্দার ওপর OC লম্ব অঙ্কন করলাম। ছিদ্র দুটির, কোন ছিদ্র দুটি? রেখা ছিদ্র দুটি, তাই না? ছিদ্র দুটির মধ্যবিন্দু ও থেকে পর্দার উপর OC লম্ব অঙ্কন করলাম, অঙ্কন করা হলো। আশা করি বুঝতে পেরেছ কি কি বললাম। ভালো করে এগুলো মাথায় নিয়ে নিতে হবে, এগুলো আমরা জানি। এই যে ও থেকে পর্দার ওপর OC লম্ব অঙ্কন করেছি। এখন একটা মজার বিষয় লক্ষ্য করে দেখো, এই এ থেকে সি বিন্দুতে আলো গেলে, অর্থাৎ বা বি থেকে সি বিন্দুতে আলোক তরঙ্গ গেলে সেই হাইগেনসের নীতি অনুসারে গলীয় তরঙ্গমুখ, আমরা তো তরঙ্গমুখ এখানে আঁকবো না, রেখা দিয়ে আঁকবো। দেখো এই একটা তরঙ্গ যাচ্ছে, এ থেকে সি বিন্দুতে একটা তরঙ্গ গিয়ে পৌঁছালো, বি থেকেও সি বিন্দুতে গিয়ে আলোক তরঙ্গ পৌঁছাবে। আলোক তরঙ্গ পর্দার ওপর সমস্ত জায়গায় যাবে, আমি সি বিন্দুর কথাটা শুধুমাত্র ভাবছি। সি বিন্দুতে এইভাবে যাবে তো, এ থেকে সি, বি থেকে সি। একটু লক্ষ্য করে দেখো, এই যে দুটো আলোক তরঙ্গ গেল এদের পথ পার্থক্যটা কত হবে। অর্থাৎ এসি, এ ও বি বিন্দু থেকে না লিখে লিখি উৎস থেকে, এ ও বি রেখা ছিদ্র দুটি থেকে আলোক তরঙ্গ সি বিন্দুতে উপরিপাতিত হলে তরঙ্গ দুটির পথ পার্থক্য এই যে এ আর বি থেকে আলোক তরঙ্গ গিয়ে সি বিন্দুতে উপরিপাতিত হবেই তো, পর্দার ওপর সমস্ত জায়গায় হবে, আমি কেবলমাত্র সি বিন্দুর কথা ভাবছি। এবার সি বিন্দুতে উপরিপাতিত হলে দেখো এই দুটোর পথ পার্থক্য, অর্থাৎ এসি মাইনাস বিসি কত হবে বলো তো? পথ পার্থক্যটা 0 হবে। কারণ কি, এ থেকে সি এর পথের দৈর্ঘ্য যা, বি থেকে সি এর পথের দৈর্ঘ্য তাই, ফলে পথ পার্থক্যটা কী হবে? পথ পার্থক্যটা 0 হবে। এখন পথ পার্থক্য 0 হলে কি হয় দেখো, 0 অর্থাৎ এটা λ/2, 0 তো যুগ্ম সংখ্যা, অর্থাৎ λ/2 এর যুগ্ম গুণিতক। এটাকে এইভাবেও লেখা যায় 0 × λ/2, অর্থাৎ এই পথ পার্থক্যটা λ/2 এর যুগ্ম গুণিতক। 0টা কিন্তু যুগ্ম সংখ্যা, ফলে সি বিন্দুতে কি দেখবে জানো, সি বিন্দুতে পথ পার্থক্য সর্বদাই 0 হবে। কারণ এসি আর বিসির দৈর্ঘ্য সমান হয়, পথ পার্থক্য সর্বদাই 0 হচ্ছে, আর 0 হওয়ায় সি বিন্দুতে আলোকিত অঞ্চল সৃষ্টি হবে। এটাকে আমরা বলি কেন্দ্রীয় পটি। কেন? এটা সর্বদাই, সি বিন্দুতে সর্বদাই উজ্জ্বল পটি গঠিত হয়। কেন? ওই যে পথ পার্থক্যটা আমরা দেখে দিলাম, 0 হচ্ছে যুগ্ম গুণিতক, λ/2 এর যুগ্ম গুণিতক। এর আগের ক্লাসে শিখেছি λ/2 এর যুগ্ম গুণিতক হলেই কি হবে? গঠনমূলক ব্যতিচার হবে। গঠনমূলক ব্যতিচার মানে কি? এখানে একটা আলোকিত অঞ্চল সৃষ্টি হবে এই সি বিন্দুতে। এটাকে বলা হয় কেন্দ্রীয় পটি। আমরা সমস্ত দূরত্ব পটির ওপরে, অর্থাৎ পর্দার ওপরে যে পরপর আলোকিত অঞ্চল বা অন্ধকার অঞ্চল হয়েছে তার দূরত্বটা এই সি বিন্দু থেকে মাপি। কারণ সি বিন্দুটা ফিক্সড, সি বিন্দুতে সর্বদাই আলোকিত অঞ্চল সৃষ্টি হবে। কেন? নিশ্চয়ই বুঝতে পারলে আলোকিত অঞ্চল সৃষ্টি হবে। তাহলে এবার আমরা কি লিখব? লিখব সি বিন্দুতে পথ পার্থক্য 0 হওয়ায় সি বিন্দুতে উপরিপাতিত তরঙ্গ দুটির পথ পার্থক্য 0 হওয়ায়
হওয়ায় কি হবে, সর্বদা গঠনমূলক ব্যতিচার হয়। অর্থাৎ গঠনমূলক ব্যতিচার মানে কি, ওই জায়গাটায় উজ্জ্বলপটি হচ্ছে, অর্থাৎ সর্বদা উজ্জ্বলপটি গঠিত হয়, উজ্জ্বলপটি গঠিত হয়। একে কেন্দ্রীয় উজ্জ্বলপটি বলে, উজ্জ্বলপটি বলে। এটাই হচ্ছে ব্যতিচার ঝালরের মূল বিন্দু। অর্থাৎ আমরা সমস্ত দূরত্ব ওই সি বিন্দু থেকে মাপবো। এর ওপরে ধরো এখানে প্রথমে যেহেতু এটা উজ্জ্বলপটি হয়ে গেছে, তারপরে ওপরে কী হবে, অন্ধকার পটি। মানে এর উপরে যদি দেখি পর্দাটা তো পাঁচভাবে আছে, এখানে কী হবে, অন্ধকার পটি। তার উপরে কী হবে, আলোকিত পটি। তারপর ওপরে কী হবে, অন্ধকার পটি। তার উপরে কী হবে, আলোকিত। তারপরে কী হবে, অন্ধকার পটি। দেখো, ফলে আমরা এটাকে বলবো কেন্দ্রীয় পটি। এটাকে কী বলে, প্রথম অন্ধকার পটি। কোনটা, কেন্দ্রীয় উজ্জ্বল পটির পরে যেটা গঠিত হয়েছে, অর্থাৎ এটা হবে প্রথম অন্ধকার পটি, তাই না? তারপরে উপরেরটা কী হবে, তারপরে উপরেরটা হবে দেখো উজ্জ্বল পটি। এই যে এইটা হবে উজ্জ্বল পটি। তার উপরে কী হবে, ফের অন্ধকার পটি, উজ্জ্বল পটি। এইভাবে পরপর পরপর গঠিত হবে। বুঝতে পেরেছো নাকি? পর্দার উপর ওখান থেকেই সব কিছু দূরত্ব আমরা পরিমাপ করার চেষ্টা করি। কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আলোকিত অঞ্চল বা অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়েছে, প্রতিটি অঞ্চল কতটা চওড়া, অর্থাৎ এক একটি আলোকিত অঞ্চল বা এক একটা অন্ধকার অঞ্চল কতটা চওড়া, সেটা বের করার জন্য আমরা কি করছি দেখো, আমরা ধরছি যে সি বিন্দু থেকে এক্স দূরে কোনো একটা জায়গায়, মানে এই দূরত্বটা দেখো এখান থেকে এক্স দূরে সরে যাচ্ছে, গিয়ে ধরলাম এই পি বিন্দু আছে পর্দার উপর। সি বিন্দু থেকে এক্স দূরত্বে সরে গেলাম, গিয়ে ধরলাম ওখানে পি বিন্দু আছে। এখন পি বিন্দুতে কী হবে, এরকম আলোক তরঙ্গগুলো যাবে তো সব জায়গায় যাচ্ছে, পি বিন্দুতেও যাবে। পি বিন্দুতে গিয়ে কী হবে, উপরিপাতিত হবে। উপরিপাতিত হলে পি বিন্দুতে আলোকিত না অন্ধকার অঞ্চল হবে, সেটা আমরা জানবো কি করে। আমি তো বলছিলাম পর্দার ওপর সব জায়গায় উপরিপাতিত হবে, তাই এখানেও গিয়ে তো পড়বে। যেমন সি বিন্দুতে আমরা বলে দিতে পারলাম যে ওখানে সর্বদাই উজ্জ্বলপটি হবে, সর্বদাই গঠনমূলক ব্যতিচার হবে। পি বিন্দুতে বলতে গেলে একই রকমভাবে কী বের করতে হবে, পথ পার্থক্য। তাহলে আমি কি করছি দেখো, সি বিন্দু থেকে এক্স দূরে সরে গেলাম। এই দূরত্বটা কত, সি থেকে পি এর দূরত্ব এক্স। পি বিন্দুতে আলোকিত না অন্ধকার অঞ্চল সৃষ্টি হবে, সেটার জন্য আমরা প্রথমে বিপি মাইনাস এপি বের করব, পথ পার্থক্যটা বের করব। এখন পথ পার্থক্যটা যদি দেখি λ/2 এর যুগ্ম গুণিতক এসে, তাহলে বলবো হ্যাঁ গঠনমূলক হয়েছে। যদি দেখি অযুগ্ম গুণিতক এসে, তখন বলবো ধ্বংসাত্মক ব্যতিচার এসছে। এখন আমরা দেখি কি এসছে, আগে তো দেখি কি আসে, সেটা তো নির্ণয় করে দেখার চেষ্টা করি। তাহলে আমরা কি করলাম, এরপরে দেখো, এরপরে আমরা কোথায় চলে যাচ্ছি, পর্দা থেকে ওই পি বিন্দু থেকে বা কেন্দ্রীয় পটি থেকে এক্স দূরে সরে যাচ্ছি, গিয়ে পি বিন্দুতে আলোক তরঙ্গ উপরিপাতিত হলো। সব জায়গায় হয়েছে, আমি পি বিন্দু একটা ধরে নিয়েছি, হয়েছে। হলে কি হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। পি বিন্দুতে কি হবে, তাই তো, দাঁড়াও লিখছি। চলো শুরু করা যাক। তাহলে আমরা কি লিখব, কেন্দ্রীয় উজ্জ্বলপটি থেকে বা সি বিন্দু থেকে এক্স দূরে পর্দার উপর পি বিন্দু নেওয়া হলো। সি বিন্দু থেকে এক্স দূরে পর্দার উপর পি বিন্দু নেওয়া হলো, হচ্ছে পর্দার উপর পি বিন্দু নিলাম। এবার আমরা পথ পার্থক্যটা বের করবো। পথ পার্থক্য বের করার জন্য কি করছি একটু লক্ষ্য করে দেখো, আমি এ আর বি বিন্দু থেকে, এখানে একটু লিখি, এ ও বি বিন্দু থেকে
পর্দার উপর এই ও বিএফ লম্ব অঙ্কন করা হলো। কেন করছি বলছি, কেন এখানে অঙ্কন করা হলো, আমাদের উদ্দেশ্য কিন্তু পথ পার্থক্যটা বের করা, তাই তো? তাহলে আমরা এই এ বিন্দু থেকে পর্দার উপর একটা লম্ব অঙ্কন করে দিই, এটা হচ্ছে এ ই, আর বি বিন্দু থেকে পর্দার উপর একটা লম্ব অঙ্কন করে দিই বি এফ। কোনো অসুবিধা নেই লম্ব অঙ্কন করতে। এ থেকে পর্দার উপর এই, বি থেকে পর্দার উপর বি এফ লম্ব অঙ্কন করলাম। কি সুবিধা হবে দেখো, একটু লক্ষ্য করে, ত্রিভুজ ভালো করে বোঝার চেষ্টা করি এসো। ত্রিভুজ বি এফ পি থেকে পাই, নিশ্চয়ই ত্রিভুজটা খুঁজে পেয়েছ, বি এফ পি, এই বড় ত্রিভুজটা থেকে কি লিখতে পারি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই এফটা কি সমকোণ, কারণ লম্ব এঁকেছিলাম সমকোণী ত্রিভুজের, আর বিপিটা কি অতিভুজ। অর্থাৎ আমরা বলতে পারি দেখো, থেকে পাই বিপি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, অর্থাৎ বিএফ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এফ পি স্কোয়ার লেখা যায় তো নাকি। অতিভুজ বি থেকে পি অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ বিএফ স্কোয়ার প্লাস পিএফ স্কোয়ার ভূমি স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখলাম। আমাদের উদ্দেশ্য তো বিপি দূরত্ব বের করা, আমরা তো বিপি কত লম্বা জানি না, কিন্তু দেখো এখানে বিএফটা আমরা জানি, বিএফ এর ভ্যালু কত ডি স্কোয়ার। আমরা তো ধরে নিয়েছিলাম ছিদ্র থেকে পর্দার দূরত্ব ডি, অর্থাৎ বি থেকে এফ এর দূরত্ব ডি লিখতে পারি, আশা করি কোনো অসুবিধা নেই। আচ্ছা, পি থেকে এফ এর দূরত্ব কত বলতে পারবে? পি থেকে এফ এর দূরত্ব অর্থাৎ এই এফ পি, এটাকে আমরা এরকম লিখতে পারি কি দেখো তো, এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার। কোথা থেকে এলো এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার, কোথা থেকে এলো একটু ভালো করে বোঝো। আমি এইটুকুনি কত ধরে নিয়েছিলাম এক্স, আর এই টোটালটা কত ছিল 2D, অর্থাৎ ও থেকে বি এর দূরত্ব যদি ভাবো, ও থেকে বি এর দূরত্বটা কত ছোট হাতের ডি, ও থেকে বি এর দূরত্ব ছোট হাতের ডি হয়, সি থেকে এফ এর দূরত্ব ছোট হাতের ডি হবে। দেখো আমি এখানে লিখি ও থেকে বি এর দূরত্ব ছোট হাতের ডি, ফলে সি থেকে এফ এর দূরত্ব ছোট হাতের ডি, কারণ এই দূরত্বটা যা এই দূরত্বটাও তাই, তাই তো নাকি। ফলে কি দাঁড়াচ্ছে দেখো, ফলে দাঁড়াচ্ছে আমার তো পি থেকে এফ এর দূরত্ব জানতে হবে, আমি এটুকুনি জানি কত, এখান থেকে এইটুকুনি জানি এক্স, এটা এক্স জানি, আর এটা ডি জানলাম ছোট হাতের ডি, তাই আমি বসিয়ে দিয়েছি দেখো এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এই যে বিপি জানতাম না, সেটা দেখো আমাদের সব কটা জানা মানের আকারে চলে এলো। কি, আমরা ডিটা জানি ছিদ্র থেকে পর্দার দূরত্ব, এক্সটা জানি এই যে কেন্দ্রীয় পটি থেকে পি বিন্দুর দূরত্ব এক্সটা, আর ছোট হাতের ডি তো জানো, ছোট হাতের ডি ছিদ্র আর পর্দার এই যে মধ্যবর্তী দূরত্বটা, ছিদ্র থেকে মধ্যবিন্দুর দূরত্ব, এটা যা ওটাও তাই, তাই বসিয়ে দিয়েছে। জানা মানের আকারে আনবো বিপিটা, বিপিটা জানতাম না, তার দৈর্ঘ্য বের করে নেব। দেখো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, আমাদের বিপি স্কোয়ার বের করে তো কোনো লাভ নেই, আমাদের উদ্দেশ্য কি বিপিটা বের করা। তাহলে বিপিটা বের করবো কি করে, এর পরের লাইনে আমরা লিখতে পারি দেখো বিপি স্কোয়ার সমান কত লিখতে পারি, এখান থেকে যদি ডি স্কোয়ার কমন নিই পুরোটা থেকে, তাহলে 1 প্লাস কত আসবে এক্স প্লাস ডি বাই ডি হোল স্কোয়ার আসবে না, যদি ডি স্কোয়ারটা কমন নিয়ে নিই এরকম দেখতে আসবে, আসলে তো। তারপরে লাইনে দেখো আমরা কি লিখতে পারি, অর্থাৎ বা বিপি সমান লিখতে পারি, এপারটা রুট করে দেবো, রুট করলে কি আসবে ডি, এটা ডি স্কোয়ারে রুট করলে ডি আসবে, আর এইটুকুনি রুট করলে কত আসবে 1 প্লাস এক্স প্লাস ডি হোল স্কোয়ার বাই এই তলায় ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। দেখো বুঝতে পারলে কিনা, এটা বিপি স্কোয়ার ছিল সমান এটা, তাহলে বিপি সমান কত রুট ওভার করলে এই ডি স্কোয়ারটা ডি হয়ে যাবে, এটা তো হোল টু দি পাওয়ার হাফ হবে। ফলে তারপরের লাইনে দেখো কি আসছে, তারপরের লাইনে বিপি সমান আসছে ডি ইন্টু 1 প্লাস এই হাফটার গায়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ হাফ এক্স প্লাস ডি হোল স্কোয়ার বাই ডি স্কোয়ার। আশা করি কোনো অসুবিধা নেই। এটা কোথা থেকে লিখেছি নিশ্চয়ই বুঝতে পেরেছি, এই হাফটা কেন এর গায়ে গুণ হলো। যদি না মনে থাকে আমি একবার বলে দিই, দেখো আমরা এই সূত্র শিখেছিলাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এর ফর্মুলা কি 1 প্লাস এন এক্স, প্লাস আরও আছে, আমি শুধু কি বসাই, আমাদের পরের পদগুলো এত ক্ষুদ্র যে আমরা উপেক্ষা করতে পারি, তাই এগুলো সব বাদ দিয়েছি, অর্থাৎ প্রথম দুটো পদ নিয়েছি। তার প্রথম দুটো পদ নিলে একটু লক্ষ্য করে দেখো কি হচ্ছে, 1 প্লাস এই হোল টু দি পাওয়ার এন এর এনটা এখানে নেমে আসলো, আসলে কি আর 1 প্লাস এন এক্স,
এখানেও তাই করেছি, দেখো 1 প্লাস এটা হোল টু দি পাওয়ার হাফ ছিল, তাহলে আমি এই হাফটাই পাশে গুণ করে দিলাম, আর কোনো পদ নিলাম না। এবার দেখো ডি দিয়ে গুণ করলে কি আসবে, ডি দিয়ে গুণ করলে আসবে বিপি সমান, এই ডিটা গুণ করে দিলে ডি প্লাস হাফ এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার বাই ডি। এই হলো বিপির দৈর্ঘ্য। দেখো আমাদের জানা মানের আকারে এলো, যদিও এটা পুরোপুরি সমান নয়, নেয়ার ইকুয়াল টু সমান, কারণ এরপরে আরও পদ আসে সেগুলো আমরা বসাইনি। দেখো বুঝতে পারলে কি না? আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো লেখাগুলো? হ্যাঁ দেখা যাচ্ছে, একটুখানি কেটে গিয়েছে, অসুবিধা নেই। এই যে ডি, এই ডিটা এর গায়ে গুণ করে দিয়েছে, দিলে কত ডি প্লাস হাফ এক্স প্লাস ডি হোল স্কোয়ার বাই ডি। এটা বিপির মান এলো, বোঝা গেল? বিপিটা আমাদের জানা মানের আকারে চলে এলো। একই রকমভাবে দেখো আমরা যদি পাশে করার চেষ্টা করি, বিপির দৈর্ঘ্য বের করেছি, এবার উদ্দেশ্য কি এপি বের করা। কেন আমাদের তো উদ্দেশ্যই হচ্ছে এই পি বিন্দুতে আলোকিত অঞ্চল হবে না অন্ধকার অঞ্চল হবে সেটা বের করব, তাই বিপি মাইনাস এপি বের করব। তা বিপি যেহেতু বের হয়ে গেছে, এপিটা একই রকমভাবে দেখো ত্রিভুজ, কোন ত্রিভুজ থেকে লিখব, ত্রিভুজ এ ই পি থেকে, এ ই পি থেকে একই রকমভাবে কি লেখা যায়, এপি স্কোয়ার সমান কত, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তারপরে লাইনে দেখো লিখতে পারি এপি স্কোয়ার, এই মানে কত, এই মানে ডি স্কোয়ার প্লাস পি মানে কত এক্স মাইনাস ডি হোল স্কোয়ার, অর্থাৎ এপি স্কোয়ার সমান কত লিখতে পারি, ডি স্কোয়ার কমন নিলে একদম একই রকম গণনা, শুধু এখানে এক্স মাইনাস ডি হয়ে গেল। কেন নিশ্চয়ই বুঝতে পেরেছ, গোটাটা এক্স ছিল আর এখান থেকে এইটুকুনি ছোটো হাতের ডি, ফলে এইটুকুনি বের করতে গেলে কি করব, এক্স মাইনাস ডি বাদ দিয়ে দিলাম। কেন ডি, এই যে এইটা ডি তো টোটালটা 2D, তাহলে এখান থেকে এইটুকুনি কত ডি, তাই ওটা বাদ গেল পরে, বুঝতে পারলে তো? অর্থাৎ এপি সমান কত এলো দেখো, ডি ইন্টু এটা কত এক্স মাইনাস ডি হোল স্কোয়ার বাই ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। আমি এটা মুছে দিই, তাই না, ওটার পাশে থাকলে অসুবিধা হতে পারে। এই হাফটা এর গায়ে গুণ করো, করলে এপি সমান চলে আসবে ডি ইন্টু 1 প্লাস হাফ এক্স মাইনাস ডি হোল স্কোয়ার বাই ডি স্কোয়ার হলো। এবার এই ডিটা গুণ করে দেবো, দিলে কত আসবে, এপি সমান ডি প্লাস হাফ এক্স মাইনাস ডি হোল স্কোয়ার বাই ডি। দেখো এপিটাও আমাদের জানা মানের আকারে চলে এলো। অর্থাৎ আমরা যেগুলো জানতাম না, বি থেকে পি এর দূরত্ব আর এ থেকে পি এর দূরত্ব বের করে ফেললাম, এই যে বিপির দূরত্ব এপির দূরত্ব। এবার আমরা কি বের করব, এই দুটো বের হয়ে গেল, এবার বের করবো এই পথ পার্থক্যটা কত। যদি দেখি পথ পার্থক্যটা λ/2 এর যুগ্ম গুণিতক, বলবো গঠনমূলক ব্যতিচার। যদি দেখি বিজু অযুগ্ম গুণিতক হয়েছে, তাহলে বলবো ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে এখন আমাদের উদ্দেশ্য বিপি মাইনাস এপি বের করা। চলো বের করা যাক বিপি মাইনাস এপিটা কি হয়। বিয়োগ করতে হবে, তাই তো? বিয়োগ করার জন্য কি করি দেখো, তলায় বিপি আর এপির মানটা যেটা বের করেছি ওটা থাক, ওটা কাজে লাগবে, তাই না? এই যে যেটা বের করা আছে লাস্ট লাইন দুটো, ওই দুটোই তো বসাবো। তাহলে আমরা বিপি মাইনাস এপি করবো, তাই তো? এবার লিখি, সুতরাং কি আসছে, বিপি মাইনাস এপি। দাঁড়া, বিপি মাইনাস এপি করলে কত আসবে, পথ পার্থক্যটা বিপির জায়গায় এটা বসাবো, ডি প্লাস হাফ এক্স মাইনাস ডি না এক্স প্লাস ডি হোল স্কোয়ার বাই ডি বসিয়ে দিলাম। আর এপির জায়গায় এটা বসাবো, তাই তো? আমরা যেহেতু জানা মানগুলো আকারে বের করে নিচ্ছি, এপি মাইনাস এপির জায়গায় কী বসাবো, ডি মাইনাস হাফ এক্স মাইনাস ডি হোল স্কোয়ার বাই কত ডি বসিয়ে দিলাম। এটা কেন মাইনাস হয়ে গেল নিশ্চয়ই বুঝতে পারছি, যেহেতু বিয়োগ করছি তাই দুটো মাইনাস একেবারে বসিয়ে দিলাম। অথবা তুমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারতে, আমি আর ব্র্যাকেট দিলাম না। এবার দেখো এই ডি কেটে যাবে,
ফলে ফর্মুলাটা কী এলো দেখো, এক্স প্লাস ডি হোল স্কোয়ার বাই 2d, এইটুকুনি, মাইনাস এটা করলে কত আসবে, এক্স মাইনাস ডি হোল স্কোয়ার বাই 2d। হলো, এই ডি আর এই ডিটা কী হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস ছিল। অর্থাৎ বিপি মাইনাস এপি কত এলো দেখো, পথ পার্থক্যটা আমাদের জানা মানের আকারে চলে আসছে। 2d যদি লসাগু করো, ওপরটা কত আসবে, এক্স প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ডি এর হোল স্কোয়ার। অর্থাৎ বিপি মাইনাস এপি, বলো তো কী এলো এর পরের লাইনে, দেখো তো চেষ্টা করো পারো কি না। ওপরেরটা কীরকম একটা সূত্র দেখতে এসছে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এটা কার সূত্র, 4ab সূত্র। অর্থাৎ আমরা লিখতে পারি ওপরে এইটুকুনি গণনা করলে 4xd বাই 2d। দেখো বুঝতে পারলে কিনা, প্রত্যেকটা রাশি তুমি এখানে চেনো। এই যে বিপি মাইনাস এপি পথ পার্থক্যটা, 4 আর 2 তো সংখ্যা, ওর কথা বাদ দাও। এক্সটা কি, এক্সটা এই সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, ছোটো হাতে ডিটা নিশ্চয়ই জানো, এই ছিদ্র দুটো দূরত্বের অর্ধেক। আর 2dটা কি, ছিদ্র থেকে পর্দার দূরত্ব, ডিটা ক্যাপিটাল ডি। অর্থাৎ তুমি এখানে এই যে পথ পার্থক্যটা বের করলে, এটা কি হলো, এটাকে ডেল্টা দ্বারাও লেখা যায়। ডেল্টা সমান তুমি লিখতে পারো 4xd বাই 2d। এটা তোমার কি দাঁড়ালো, ওই যে পি বিন্দুতে যে আলোক তরঙ্গ দুটো উপরিপাতিত হয়েছে তাদের পথ পার্থক্য। এখন দেখো এইটা দেখে তোমার কি কোনো মতে মনে হচ্ছে এটা λ/2 এর, অর্থাৎ এখানে যে তরঙ্গগুলো ব্যবহার করা হয়েছে তার যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক, কোনোভাবে দেখে মনে হচ্ছে কি? আর যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক না বুঝতে পারলে তুমি কি করে বুঝবে ওখানে আলোকিত অঞ্চল হয়েছে না অন্ধকার অঞ্চল হয়েছে? ক্লাসের শুরুতে আমি বলছিলাম তো, আমি সি বিন্দু থেকে এক্স দূরে সরে গিয়েছি, গিয়ে কী করেছি, পর্দার উপরে একটি পি বিন্দু নিয়েছি। এখন পি বিন্দুতে আলোকিত অঞ্চল হয়েছে না অন্ধকার অঞ্চল হয়েছে সেটা আমি বের করতে চাইছি। তা সেটা বের করতে গেলেই কী করতে হবে, পথ পার্থক্যটা বের করতে হবে। আমি সেই পথ পার্থক্যটা প্রথমে বের করলাম। দেখো পথ পার্থক্যটা বের করে বুঝতে পারছি না যে ওখানে আলোকিত অঞ্চল হবে না অন্ধকার অঞ্চল হবে। ফলে আমরা কি করছি দেখো, আমরা ধরে নিচ্ছি যে এই যে পথ পার্থক্যটা বের হয়েছে তার ফলে পি বিন্দুতে একটা উজ্জ্বল পটি গঠিত হবে। তুমি উজ্জ্বলও ধরতে পারো অন্ধকারও ধরতে পারো, নির্ভর করবে তো এই পথ পার্থক্যটা λ/2 এর যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক। এখন দেখো যদি আমি ধরে নিই যে পি বিন্দুতে উজ্জ্বল পটি গঠিত হয়েছে, পি বিন্দুতে চতুর্থ বা পঞ্চম বা এনতম উজ্জ্বল পটি যদি গঠিত হয়, তাহলে নিশ্চয়ই এই পথ পার্থক্যটা কী হবে, λ/2 এর যুগ্ম গুণিতক। তাহলে আমরা কি ধরছি, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পি বিন্দুতে দুটোই ঘটনা ঘটতে পারে, গঠনমূলক হতে পারে ধ্বংসাত্মক হতে পারে। কিন্তু এই তথ্যগুলো দেখে তো আর বোঝা যাচ্ছে না যে ওখানে গঠনমূলক হয়েছে এটা ধ্বংসাত্মক হয়েছে। তাই আমি দুটো ক্ষেত্রে আলাদা আলাদা করে বের করব। দেখো কি লিখছি, পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি করতে পারি, দেখো এই পথ পার্থক্যটা নিশ্চয়ই কি হবে, λ/2 এর যুগ্ম গুণিতক। তাহলে আমরা এখানে লিখি পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, না লিখি এরকমভাবে লিখি, দাঁড়াও শুধু গঠনমূলক ব্যতিচার ধরে নিলাম যে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হয়েছে, মানে আলোকিত অঞ্চল হয়েছে। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি করলাম, ধরছি পি বিন্দুতে এনতম উজ্জ্বল পটি গঠিত হলে, যদি ধরি গঠিত হলে, মানে আমি কী ধরলাম বলো তো, আমি ধরছি যে পি বিন্দুতে চতুর্থ বা পঞ্চম বা ষষ্ঠ উজ্জ্বল পটি কিছু একটা গঠিত হয়েছে, ওটার সংখ্যা না ধরে এনতম ধরলাম। আর এনতম উজ্জ্বল পটি গঠিত হলে আমরা জানি পথ পার্থক্যটা কত হবে, 2n × λ/2। λ/2 এর 2n গুণ যুগ্ম গুণ তো হতেই হবে পথ পার্থক্যটা। আর যেহেতু এটা এনতম ধরেছি তাই 2n। যদি তুমি পঞ্চম ধরতেন তত কী লিখতে, 2 × 5 অর্থাৎ 10 × λ/2।
যদি সপ্তম ধরতে তাহলে কত লিখতে 14 ইন্টু λ/2। আমি যেহেতু এনতম উজ্জ্বলপটি ধরে নিচ্ছি যেখানে এনতম উজ্জ্বলপটি গঠিত হয়েছে, তাই এখানে পথ পার্থক্যটা এই ডেল্টাটা নিশ্চয়ই কী হবে 2n ইন্টু λ/2 এর সঙ্গে সমান। এখন ডেল্টার মান কত দেখো, ডেল্টার মান আমি অলরেডি বের করে ফেলেছি 4xd বাই কত 2d সমান কত 2n ইন্টু λ/2। এই ডেল্টাটা বের করে নিয়েছি, আমি তো জানি বিপি আর এপির মধ্যে পথ পার্থক্য কত। আর এটা এক্স না লিখে xn লিখি, কেন xn লিখলাম দেখো এক্সটা কী ছিল সি থেকে পি বিন্দুর দূরত্ব, আর আমি ধরছি পি বিন্দুতে এনতম উজ্জ্বলপটি হয়েছে, তাহলে যদি চতুর্থ উজ্জ্বলপটি হয় দূরত্বটাকে x4 বলবো। মনে পড়ছে তো চতুর্থ উজ্জ্বলপটি এই যে এটা প্রথম অন্ধকার, এটা প্রথম উজ্জ্বল, এটা দ্বিতীয় অন্ধকার, এটা তৃতীয় অন্ধকার, এইভাবে চলে। তাহলে আমি যদি ধরি যে ওখানে চতুর্থ উজ্জ্বলপটি হয়েছে এই জায়গা থেকে দূরত্ব কত ধরলাম x4। আমি যেহেতু এনতম ধরেছি তাই এক্স না লিখে এটাকে কী লেখা হলো xn, এই যে এক্সের জায়গায় xn লিখে দিলাম। তুমি এক্স লিখতে পারতে, কোনো অসুবিধা নেই, xn দ্বারা আমি বোঝাচ্ছি যে ওটা এনতম উজ্জ্বলপটি। ফলে এটা ক্যালকুলেশন করলে দেখো কত আসছে xn এর ভ্যালু, xn এর মান আসছে n λd/2d। এটা হচ্ছে এনতম উজ্জ্বলপটির দূরত্ব, কেন্দ্রীয় পটি থেকে এনতম উজ্জ্বলপটির দূরত্ব কত এলো xn সমান n λd/2d। তুমি ল্যামডাটা নিশ্চয়ই জানো, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ক্যাপিটাল ডিটা কি ছিদ্র থেকে পর্দার দূরত্ব, 2d দুটো ছিদ্রের মধ্যে দূরত্ব, n হচ্ছে কততম। যদি এটা চতুর্থ উজ্জ্বলপটির দূরত্ব জানতে চাও যে সি বিন্দু থেকে চতুর্থ উজ্জ্বলপটির দূরত্ব কত, তাহলে এখানে কত বসাবে n এর জায়গায় 4। যদি পঞ্চম উজ্জ্বলপটির দূরত্ব জানতে চাও তাহলে n এর জায়গায় 5 বসাবে, বাকিগুলো তো তুমি জানো কনস্ট্যান্ট। এখন আমি কি করছি দেখো একটু লক্ষ্য করে ভালো করে, আমার উদ্দেশ্য কি দূরত্ব বের করা নয়, আমার উদ্দেশ্য এক একটা পটি কতটা চওড়া, আমরা তো হেডিং তাই দিয়েছিলাম যে ব্যতিচার ঝালরে পটি পোস্তে রাশিমালা বের করব। তার জন্য এবার কি করব দেখো, আমরা যেহেতু এনতম উজ্জ্বলপটির দূরত্ব বের করে ফেলেছি, আসলে কি হয় দেখো আমি একবার ছবিটা আঁকি আলাদা করে, আঁকলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। কি ছবি, এটা তো বের করে ফেলেছি, আমি এই তলায় আঁকি পাশে, যেটা প্রথমে এঁকেছিলাম পর্দার উপর যে ঘটনাটা ঘটে, পর্দার উপর যে ব্যতিচার ঝালর দেখতে হয়, আমরা যদি এখানে আঁকি এই সাইডে আঁকি, দেখো এই হলো পর্দা, কেমন হয়েছিল পর্দার উপর, এখানে কেন্দ্রীয় পটি যেটাকে আমরা ওখানে সি লিখেছি, এটা সি। এরপরে কী হয়েছিল, এটা হয়েছিল অন্ধকার পটি, এপারে একটা অন্ধকার, তার উপরে ঠিক আর একটা অন্ধকার হবে, মানে কারণ কি ব্যতিচারে তো পরপর আলো অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়। তারপরে এখানে কী হয়েছিল একটা আলোকিত অঞ্চল, এপারে একটা আলোকিত অঞ্চল, এপারে একটা ফের পুনরায় অন্ধকার অঞ্চল, এই যে এখানে একটা অন্ধকার অঞ্চল, এখানে একটা আলোকিত অঞ্চল, এখানে একটা অন্ধকার অঞ্চল। আমি পুরো কালো করলাম না, আমি লাইন টেনে দিলাম, এরপরে একটা আলোকিত অঞ্চল, এরপরে একটা অন্ধকার অঞ্চল। এইভাবে পরপর পর্দার ওপর গঠিত হয়েছে, তলার দিকেও হয়েছিল, আমি শুধু ওপরের দিকটা আঁকলাম। এবার দেখ আমি কি করছি, কেন্দ্রীয় পটি থেকে এই যে সি বিন্দু থেকে, এটাই তো কেন্দ্রীয় পটি, এই সি বিন্দু থেকে আমি ধরো তৃতীয় উজ্জ্বলপটির দূরত্ব x3 বের করলাম, এটা দ্বিতীয় তো, হ্যাঁ প্রথম দ্বিতীয় উজ্জ্বলপটির দূরত্ব বের করলাম। সেটা কি করে বের করবে, তুমি n এর মান শুধু এখানে d বসিয়ে এই 2 বসিয়ে দেবে। দেখো এটা প্রথম, এটা দ্বিতীয়, আমি এখানে লিখে দেবো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তাই না, উজ্জ্বলপটি এগুলো ওপরের দিকে যাচ্ছে, নিচের দিকেও একই রকম হবে, আমি উপরের দিকটা ভাবছি, x2 বেড়ে গেল। একই রকমভাবে দেখো তৃতীয় উজ্জ্বলপটির দূরত্ব এখান থেকে এই ডিস্টেন্সটা বেড়ে যাবে x3 সেন্টার থেকে, তাই না, সেন্টার পটি থেকে 3 নম্বর উজ্জ্বলপটির দূরত্ব চলে আসবে, আর সেন্টার পটি থেকে 2 নম্বর উজ্জ্বলপটির দূরত্ব চলে এলো। এই দুটো বিয়োগ করলে কোনটুকুনি আসছে দেখো তো, ও যদি আমরা ওই দুটো বিয়োগ করি অর্থাৎ x3 থেকে x2 যদি বাদ দিই কি আসবে, কোনটা আসবে, x3 থেকে x2 বাদ দিলে দেখো এইটুকুনি আসবে না, অর্থাৎ কি একটা অন্ধকার পটি কতটা চওড়া চলে আসবে যদি আমরা বিয়োগ করি। আর এই দূরত্বগুলো একদম মাঝখান থেকে মাপ হয়, অর্থাৎ পটি পোস্টের ঠিক মাঝখানে, প্রান্ত বিন্দু থেকে নয়। পটিটা যদি আমি লাল কালি দিয়ে দেখিয়ে দেই, এই যে দূরত্বটা এই পর্যন্ত মাপ হয়, এই সেন্টার পর্যন্ত, প্রত্যেকটার মাঝখান পর্যন্ত মাপা হয়।
দেখো তাহলে আমি এই তৃতীয় উজ্জ্বলপটি থেকে দ্বিতীয় উজ্জ্বলপটি বাদ দিলে এই অন্ধকার অঞ্চল কতটা চওড়া, এই যে লাল কালি দিয়ে যেটা দেখিয়েছে সেটা বেরিয়ে আসবে। আমরা তাই কি করছি দেখো, এনতম উজ্জ্বলপটির দূরত্ব বের করে ফেলেছি। এবার যদি লিখি n+1তম উজ্জ্বলপটির দূরত্ব কত, দেখো এই যে x3 আর x2 এই দুটো বিয়োগ করলে একটা পটি আসছে, তাহলে x4 আর x5 একই রকমভাবে বিয়োগ করলে কি চলে আসবে, x4 থেকে x3 বাদ করলে একটা আসবে, বা x7 থেকে x6 বিয়োগ করলে একটা আসবে, বা কেউ x12 থেকে x11 বিয়োগ করলে একটা আসবে। আমি n+1 থেকে xn বাদ দেবো, যেহেতু আমি nতম উজ্জ্বলপটির দূরত্ব বের করে ফেলেছি, আর হচ্ছে কি আরেকটা অতিরিক্ত উজ্জ্বলপটি মানে ওর পরেরটা বের করব, তাই n+1 লিখছি। অর্থাৎ n+1তম উজ্জ্বলপটির দূরত্ব কত হচ্ছে দেখো, উজ্জ্বলপটির দূরত্ব হচ্ছে n+1তম উজ্জ্বলপটির দূরত্ব কত, n+1তম উজ্জ্বলপটির দূরত্ব কত আসবে, এখানে n+1 বসালে কত, n+1 ইন্টু λd/2d। কী করে এলো দেখো, আগেরটা কি করেছিলাম, শুধু nতম উজ্জ্বলপটি ধরেছিলাম, এখানে n+1 তাই n-এর জায়গায় n+1 বসালাম। আমি তো বললাম যদি এটা চতুর্থ পটি ধরতে তাহলে n-এর জায়গায় 4 বসাতে, পঞ্চম পটি ধরলে 5 বসাতে, তাহলে আমি n+1 ধরেছি বলে n-এর জায়গায় n+1 বসালো। অর্থাৎ দেখো এই যে আমরা যে কথাটা বলছিলাম, nতম উজ্জ্বলপটির দূরত্ব কোথায়, কেন্দ্রীয় পটি থেকে, আর n+1তম উজ্জ্বলপটির দূরত্ব পেয়ে গেলাম। এবার এই দুটো নিশ্চয়ই বিয়োগ করলে কি আসবে, পটিপ্রস্থ। তাহলে পটিপ্রস্থ কত আসছে দেখো, পটিপ্রস্থ যেটা আমরা বের করতে চাইছিলাম, অর্থাৎ এক একটা পটি কতটা চওড়া, পটিপ্রস্থ y সমান কত, n+1 থেকে xn বাদ দাও, অর্থাৎ nতম উজ্জ্বলপটির দূরত্ব বাদ দিতে হবে কোথায়, n+1তম উজ্জ্বলপটির দূরত্ব থেকে। বাদ দিলেই কত আসছে দেখো, বিয়োগ করলে উত্তরটা চলে আসবে। দাঁড়াও এক মিনিট, কেমন এলো, বিয়োগ করার পরে কেমন দেখতে আসবে, এই দুটো বিয়োগ করলে আমি তাহলে y সমান লিখি, পটিপ্রস্থকে y দ্বারা লিখে, আবার অনেক জায়গায় বিটা দ্বারাও লেখে, কোনো অসুবিধা নেই, আমি y দ্বারা লিখলাম। তাহলে n+1 তো এটা n+1 λd/2d মাইনাস এটা কত, n λd/2d, অর্থাৎ বিয়োগ করলে y সমান কত আসে, λd/2d। দেখো পটিপ্রস্থ চলে এলো, বুঝতে পারলে। এই একটা পটিপ্রস্থ একটু লক্ষ্য করে দেখো, পটিপ্রস্থ কিন্তু চতুর্থ উজ্জ্বলপটি হোক তৃতীয় উজ্জ্বল যে কোনো পটি, যে কোনো এই যে এই দূরত্বটা কনস্ট্যান্ট, কারণ ল্যামডাটা জানি আমরা যে সুসংগত আলোক তরঙ্গ ব্যবহার করেছি তার তরঙ্গ দৈর্ঘ্য, ডিটা ছিদ্র থেকে পর্দার দূরত্ব, আর 2dটা দুটো ছিদ্রের মধ্যে দূরত্ব। অর্থাৎ কি, অর্থাৎ প্রতিটি প্রতিটি পটির প্রস্থ সমান একই চওড়া হয়, প্রতিটি পটির প্রস্থ সমান হয়, খেয়াল রাখো, মানে একই পরিমাণ, এটা যতটা চওড়া এর পরের পটিটাও ঠিক ততটাই চওড়া, তারপরের পটিটাও ঠিক সেই পরিমাণ চওড়া, একই পরিমাণ, কারণ কনস্ট্যান্ট তো। দেখো λd/2d এই সমীকরণটা, আচ্ছা এই ওয়াইটাকে অনেকে ওয়াই না লিখে বিটা দ্বারাও লেখে, কোনো অসুবিধা নেই, বিটা দ্বারাও প্রকাশ করা যায়, কিন্তু তোমাদের বইয়ে ওয়াই আছে তাই আমি ওয়াই দ্বারা প্রকাশ করলাম। এখানে একটা কথা খেয়াল রেখো, তুমি বলতে পারতে স্যার আপনি তো পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হয়েছে ধরে নিয়েই এটা দেখালে, পি বিন্দুতে যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয় তখন কি করবে, তখন তুমি সেই আগেরটা দেখো কি করা হয়েছিল, গঠনমূলক ব্যতিচার ধরে নিয়ে পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক করেছিলাম। যদি ধ্বংসাত্মক ব্যতিচার ধরো দেখো তখন কেমন হয়, আমি এটা গঠনমূলক ব্যতিচার না লিখে ধ্বংসাত্মক ব্যতিচার লিখলাম, অর্থাৎ আমরা ধরলাম কি পি বিন্দুতে একটা অন্ধকার পটি গঠিত হয়েছে, সেক্ষেত্রে কেমন আসবে, তাই না। লেখা যাক, একই রকম আসবে, দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে ওখানে যে পথ পার্থক্যটা হবে সেটা কি λ/2 এর অযুগ্ম গুণিতক। এই যে পি বিন্দুতে আলো উপরিপাতিত হয়েছিল, এখানে গঠনমূলক হতে পারে ধ্বংসাত্মক হতে পারে, আমি গঠনমূলক ধরে পটিপ্রস্থতা বের করলাম, ধ্বংসাত্মক ধরলে কি হবে দেখো, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ডেল্টা সমান আমরা জানি কি হবে, 2n+1 ইন্টু λ/2, আমরা আগের দিন শিখেছিলাম λ/2 এর অযুগ্ম গুণিতক,
তাই 2n+1 ইন্টু λ/2 বসালাম। আর ডেল্টাটা একটু আগেই বের করেছিলাম, কত মনে আছে? ডেল্টাটা আমরা মনে হয় বের করেছিলাম, দেখো xn d λ/2d, না এখানে ছিল xn 2d λ/d। এই একটু আগেই বের করে রেখেছিলাম ডেল্টাটা, দুটো বিপি মাইনাস এপি বের করে কত বের করা হয়েছিল, এটাই তো নাকি? বিপি মাইনাস এপি দেখবে গণনা করে আমরা এটাই বের করেছিলাম। ওই ডেল্টার জায়গায় এটা বসিয়ে দিলাম, সমান কত আসবে দেখো, ল্যামডা 2n+1 ইন্টু λ/2, তাই না? পথ পার্থক্যটা এটাই বের করা হয়েছিল তো, খেয়াল করে দেখো তো কী বের করা হয়েছিল, আমার তো মনে পড়ছে না। হ্যাঁ আমার তো মনে হচ্ছে এটাই বের করা হয়েছিল, দেখো একবার খেয়াল করে দেখো তো কী হয়েছিল। হ্যাঁ এটাই ছিল, কিন্তু এখানে ল্যামডাটা থাকবে না, ল্যামডা থাকলে ল্যামডা স্কোয়ার হয়ে যাবে, ল্যামডা থাকবে না। এই অর্থাৎ xn কত, xn সমান এলো 2n+1 ইন্টু λ/d বাই কত 4d। এটা হচ্ছে n-তম উজ্জ্বল অন্ধকার পটির দূরত্ব। আবার একই রকমভাবে যদি আমরা n+1তম অন্ধকার পটির দূরত্ব বের করি, n+1তম অন্ধকার পটির দূরত্ব কত আসবে সেটা যদি অন্ধকার n+1তম অন্ধকার পটির ক্ষেত্রে কি হচ্ছে দেখো, পটির ক্ষেত্রে xn+1 সমান কত, এখানে n এর জায়গায় কত বসাবো, n এর জায়গায় কিন্তু n+1 বসাবো, বসালে কি আসছে দেখো 2 ইন্টু n+1+1 ইন্টু কত λ/d/4d। অর্থাৎ এটা গণনা করলে xn+1 এর ভ্যালু কত আসছে, 2n+3 ইন্টু λ/d/4d। এটা এলো n+1তম অন্ধকার পটি। এখানে যেমন উজ্জ্বল পটি বের করা হচ্ছিল একটু আগে, অন্ধকার পটি বের হলো, অর্থাৎ দ্বিতীয় অন্ধকার পটি আর তৃতীয় অন্ধকার পটি, এই দুটো বিয়োগ করলে কি চলে আসবে, মাঝখানের উজ্জ্বল পটিটা চলে আসবে। আগে যেমন দুটো উজ্জ্বল পটি বিয়োগ করে কি এসেছিল, মাঝখানের অন্ধকার পটি কতটা চওড়া, এখানে দুটো অন্ধকার পটি বিয়োগ করলে কি আসবে, মাঝখানের উজ্জ্বল পটিটা চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি পটিপ্রস্থ, পটিপ্রস্থ কত আসছে দেখো, এই দুটো বিয়োগ করলেই পেয়ে যাব। ওই যে একটু আগেই বলছিলাম কেন, পটিপ্রস্থ কত আসছে দেখো, পটিপ্রস্থ y বা বিটা দ্বারা লিখতে পারো, পটিপ্রস্থ y সমান কত লিখবো, xn+1 থেকে xn বাদ দেবো, xn+1 মানে এটা, অর্থাৎ 2n+3 ইন্টু λ/d/4d। এটা থেকে কোনটা বাদ দেবো, n+1তম উজ্জ্বল, n-তম উজ্জ্বল পটি 2n+1 ইন্টু λ/d/4d, বিয়োগ করলে কি আসছে দেখো, 2n কেটে যাচ্ছে, গণনা করে দেখো সেই একই রাশি এসে গেছে। অর্থাৎ পরপর দুটো অন্ধকার পটির মাঝখানের দূরত্ব, পরপর দুটো অন্ধকার পটির মাঝখানে কে আছে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে, একটা উজ্জ্বল পটি আছে, সেটাও কত এলো λ/d/2d। অর্থাৎ প্রতিটি পটি, অন্ধকার পটিও যতটা চওড়া, উজ্জ্বল পটিও ঠিক ততটাই চওড়া। শুধু তাই নয়, ব্যতিশেষ ঝালরে অর্থাৎ এই পর্দার ওপর যতগুলো আলো অন্ধকার অঞ্চল সৃষ্টি হচ্ছে সবাই সম পরিমাণ চওড়া, অর্থাৎ সবার পটিপ্রস্থ সমান। আর পটিপ্রস্থ কী কী বিষয়ের উপর নির্ভর করে, এটা নিশ্চয়ই বুঝতে পারলে যে পটিপ্রস্থ অন্ধকার পটিরও যাই হোক, উজ্জ্বল পটিরও তাই হবে। আমরা দুটো ক্ষেত্রেই দেখালাম। আর পটিপ্রস্থটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, মানে এই যে পর্দার ওপর যে পটিটা গঠিত হবে সেটা কার কার উপর নির্ভর করে, ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য ডি আর 2d এর ওপর। তোমাদের প্রশ্ন দেয় যে এই পর্দার থেকে ছিদ্রের দূরত্ব দ্বিগুণ করলে কি হবে, দেখো দ্বিগুণ করলে যদি ডি এর মান দ্বিগুণ করে দিই, পটিপ্রস্থটা আরও চওড়া হয়ে যাবে, এই পটিগুলো আরও চওড়া চওড়াভাবে গঠিত হবে। এরকমভাবে প্রশ্ন দেয় যে ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব অর্ধেক করলে কী হবে, অর্থাৎ 2dটা যা ছিল তার অর্ধেক করে দিলে কি হবে, অর্ধেক করলে মানে এই ছিদ্র দুটোর মধ্যে ব্যবধান কমিয়ে দিলে আবার দেখবে পটিপ্রস্থ চওড়া হয়ে যাবে, অর্থাৎ যে আলোকিত অঞ্চল বা অন্ধকার অঞ্চল হয়েছিল সেটা আরেকটু চওড়াভাবে গঠিত হবে। এই হলো ব্যতিচার ঝালরের পটিপ্রস্থ এবং পটিপ্রস্থ কী কী বিষয়ের উপর নির্ভর করে। তোমরা এটা ভালো করে রাখবে, এটা খুব গণনার ক্ষেত্রে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এই পটিপ্রস্থটা খুব কাজে লাগে। এটাও যেমন মনে রাখতে হবে, আর একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, n-তম পটির দূরত্ব কতটা হয় সেটা আমরা বের করেছিলাম, xn, সে উজ্জ্বল পটি হোক অন্ধকার পটি হোক প্রত্যেকের ক্ষেত্রে কী লিখেছিলাম, n/d/2d, তাই না, n/d/2d, এটা বের করেছিলাম আমরা। এটাও তোমাদের মনে রাখতে হবে, এটা উজ্জ্বল পটির ক্ষেত্রে। অন্ধকার পটির ক্ষেত্রে তো এই যে এটা
দুটোই মনে রাখতে হবে। আর পটিপ্রস্থটা অবশ্যই মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো পটিপ্রস্থ কী আর পটিপ্রস্থ কী কী বিষয়ের ওপর নির্ভর করে। এই তোমাদের সিলেবাসে ব্যতিচার যা আছে সেটা মোটামুটি শেষ হয়ে গেল। এখান থেকে কিছু গাণিতিক সমস্যা করতে হবে, গাণিতিক সমস্যা প্রধানত পড়ে। আর একটা কথা বলি, তোমাদের ক্লাস 12-এর যে রিডিউস সিলেবাস আছে সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন পড়ে। এই শুধু রিডিউস সিলেবাসের কথা না বলা উচিত, তোমরা যারা পরবর্তীকালে নিট বা জয়েন্টের জন্য প্রিপারেশান দেবে এই ব্যতিচার থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। ফলে ব্যতিচারটা তোমরা একটু ভালো করে শেখো। এর পরের ক্লাসে আমরা একটু নতুন অধ্যায় আর একটা শুরু করব, অর্থাৎ অপবর্তন সম্পর্কে জানবো। পরের ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।